নমস্কার। আজ আমরা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে যে মামলাটা চলছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে পশ্চিমবঙ্গের কর্মীদের বিষয়টা তো আছেই। আমাদের কাছে বেশ কিছু তথ্য এসেছে, সাম্প্রতিক শুনানি, আইনি বিশ্লেষণ, এগুলো নিয়েই কথা বলব। হ্যাঁ, নমস্কার। এই মামলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু পশ্চিমবঙ্গ নয়, বলতে গেলে সারা দেশের সরকারি কর্মীদের বেতনের ওপর এর প্রভাব পড়তে পারে। ঠিক, মূল প্রশ্নগুলো তো ঘুরপাক খাচ্ছে যে ডিএ কি আদৌ আইনে অধিকার, এআইসিপিআই বা রোপার ভূমিকাটা ঠিক কি, এগুলো নিয়েই আজ একটু গভীরে যাব আমরা। একদম। আর সর্বোচ্চ আদালত ঠিক কী ভাবছে বা কোন দিকে বিষয়টা যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করা যাক। চলুন তাহলে একদম সাম্প্রতিক ঘটনাক্রম দিয়ে শুরু করি। অগস্ট মাসের শুরুতে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে বিচারপতি কারোল আর বিচারপতি মিশ্রের বেঞ্চে। হ্যাঁ, শুনানি প্রায় শেষের দিকেই বলা চলে। মূল যে বিষয়টা নিয়ে তর্ক চলছে সেটা হলো রাজ্য সরকারি কর্মীরা কি এআইসিপিআই সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অনুযায়ী ডিএ পাবেন। কোর্টের আইনজীবীরা কি যুক্তি দিচ্ছেন? তারা মূলত জোর দিচ্ছেন রাজ্যের নিজেদের নিয়ম, রোপা ২০০৯-এর ওপর। তাদের বক্তব্য, ওই নিয়মেই এআইসিপিআই এর উল্লেখ আছে। এমনকি তারা কিছু আরটিআই তথ্যও দিয়েছেন। দেখিয়েছেন যে রাজ্যের কিছু কর্মী, যেমন ধরুন চেন্নাই বা বঙ্গভবনে যারা কাজ করেন, তারা কেন্দ্রীয় হারেই ডিএ পান। আচ্ছা। আর তাদের দাবি হলো বছরে দুবার নিয়ম করে ডিএ দিতে হবে। আর রাজ্য সরকার কি বলছে এর উত্তরে? তাদের মূল যুক্তিটা কি? রাজ্য সরকার তো প্রথম থেকেই বলছে ডিএ কোনো মৌলিক অধিকার নয়। হুম। এটা রাজ্যের আর্থিক ক্ষমতার উপর নির্ভর করে, আর সেটা ঠিক করার অধিকার রাজ্যেরই আছে। সম্প্রতি তারা একটা নতুন যুক্তিও এনেছে, কি সেটা? যে ডিএ নাকি দেওয়া হয় বিভিন্ন সময়ে জারি করা মেমোরান্ডাম দেখে, রোপা নিয়মের ভিত্তিতে নয়। কিন্তু আদালত কি এই যুক্তিগুলো সহজে মেনে নিচ্ছে, নাকি কোনো প্রশ্ন তুলেছে? না না, আদালত বেশ কিছু কঠিন প্রশ্ন তুলেছে। বিশেষ করে জানতে চেয়েছে রাজ্য যে নিয়ম নিজেরা তৈরি করেছে, রোপা, যেখানে এআইসিপিআই এর মতো সূচকের উল্লেখ আছে, হ্যাঁ। সেটা রাজ্য নিজেই কেন মানছে না। এরকম একটা পর্যবেক্ষণও কিন্তু এসেছে যে রাজ্য বোধহয় একটু সময় নেওয়ার চেষ্টা করছে। ও আচ্ছা। আর এরই মধ্যে আগের যে নির্দেশটা ছিল বকেয়ার 25% দেওয়ার, হ্যাঁ, ৬ সপ্তাহের মধ্যে। হ্যাঁ, সেটা কিন্তু বহাল আছে। যদিও রাজ্য সেই টাকা দেওয়ার জন্য ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময় চেয়েছে। তার মানে কি আদালত এরকম কোনো ইঙ্গিত দিচ্ছে যে ডিএ মৌলিক অধিকার না হলেও একটা আইনি অধিকার হতে পারে যদি নিয়ম থাকে? হ্যাঁ, বিষয়টা কিন্তু অনেকটা সেদিকেই যাচ্ছে। দেখুন, ডিএ যে মৌলিক অধিকার নয়, এটা কিন্তু দুপক্ষই মেনে নিয়েছে। আদালতও সেটা বলেছে। কিন্তু আসল পয়েন্টটা হলো রাজ্যের পে কমিশনের নিয়মে, যেমন এই রোপাতে, যদি ডিএ দেওয়ার কথা আর তার পদ্ধতি বলা থাকে, ধরা যাক এআইসিপিআই লিঙ্ক করা আছে, তাহলে সেটা কিন্তু একটা আইনি অধিকার বা লিগ্যাল রাইট হয়ে যেতে পারে। এটাই কিন্তু এই মামলার একটা গুরুত্বপূর্ণ দিক। আগে তো রাজ্যগুলো এটাকে প্রায় দয়ার দান হিসাবেই দেখত। ঠিক, নিজেদের তৈরি নিয়মটি অনেক সময় গুরুত্ব দিত না, কিন্তু আদালত এখন সেই নিয়মকেই মান্যতা দেওয়ার কথা বলছে। তাহলে এ আইএসসিপিআই আর আরওপি এর ভূমিকাটা নির্ণায়ক হয়ে উঠছে। আদালত এদের ভূমিকাটা ঠিক কিভাবে দেখছে? দেখুন, আদালত এটা স্পষ্ট করেই বলছে যে রোপা ২০০৯-এর মতো নিয়মে যখন নির্দিষ্ট করে বলা হচ্ছে, যেমন ওই গড় সূচক ৫৩৬, যেটা আসলে এআইসিপিআই ডেটারই প্রতিফলন, হ্যাঁ, তার রাজ্য একরকমভাবে এআইসিপিআইকে ডিএ গণনার ভিত্তি হিসেবে মেনেই নিয়েছে। নিয়ম যখন আছে তখন সেই অনুযায়ী গণনা করাটাও জরুরি। আর আরওপিএকে কি শুধু নির্দেশিকা বলছে? না, একেবারেই না। আদালত আরওপিএকে শুধু কিছু গাইডলাইন বা নির্দেশিকা হিসেবে দেখছে না, বরং এটাকে একটা বাধ্যতামূলক আইনি কাঠামো হিসেবেই গণ্য করছে। এটা শুধু সুপারিশ নয়, রাজ্য এটা মানতে বাধ্য যদি না নিয়মটা ঠিক মতো বদলানো হয়। আরোপ অনুযায়ী ডিএ পাওয়াটা কর্মীদের একটা বিধিবদ্ধ অধিকার হয়ে দাঁড়াচ্ছে। বুঝতে পারলাম। তার মানে নিয়ম থাকা সত্ত্বেও সেটা না মানাটাকে আদালত একরকম প্রশাসনিক অন্যায় বা ব্যর্থতা হিসাবেই দেখছে। একদম তাই। এর প্রভাব তো তাহলে শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে না, সারা দেশের কি প্রভাব পড়তে পারে? ঠিক, প্রভাবটা কিন্তু বেশ বড়সড় হতে পারে। প্রথমত, সব রাজ্যকেই হয়তো নিজেদের পে কমিশন নিয়ম আর সেখানে বলা সূচক, যেমন এআইসিপিআই, এগুলোকে আরও কঠোরভাবে মেনে চলতে হবে। স্বচ্ছতা বাড়বে তাহলে? হ্যাঁ, স্বচ্ছতা আর জবাবদিহিতা দুটোই বাড়বে। দ্বিতীয়ত, অনেক রাজ্যকেই হয়তো বিপুল পরিমাণ বকেয়া ডিএ মেটাতে হতে পারে বা বেতন কাঠামো বদলাতে হতে পারে।
এতে কিন্তু রাজ্যের কোষাগারে একটা বড় চাপ সৃষ্টি হবে। আর্থিক পরিকল্পনায় এর একটা প্রভাব পড়বে। সেটা তো বটেই। তৃতীয়ত, এই রায় কিন্তু অন্যান্য ভাতা বা সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রেও একটা উদাহরণ বা প্রেসিডেন্ট তৈরি করতে পারে। কর্মীদের দিক থেকে দেখলে অবশ্য মনোবল বাড়ার কথা, আর রাজ্যগুলোর বেতন কাঠামোয় হয়তো কিছুটা সামঞ্জস্যও আসতে পারে। হ্যাঁ, সেটাও একটা দিক। কর্মীদের মনোবল বৃদ্ধি আর একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সব মিলিয়ে সম্ভাব্য রায়টা কি হতে পারে বলে মনে হচ্ছে? কোন দিকে পাল্লা ভারী? আদালত হয়তো এই সিদ্ধান্তে আসবে যে ডিএ মৌলিক অধিকার নয় ঠিকই, কিন্তু রাজ্যের নিজস্ব নিয়ম যেমন রোপা অনুযায়ী এটা কর্মীদের একটা আইনি অধিকার। মানে লিগ্যাল রাইট। হ্যাঁ, লিগ্যাল রাইট। সেক্ষেত্রে রাজ্যগুলোকে AICPI ভিত্তিক নিয়ম মেনে ডিএ দেওয়ার নির্দেশ আদালত দিতে পারে। তবে এটাও ঠিক যে রাজ্যের আর্থিক অবস্থার কথাটা নিশ্চয়ই আদালত বিবেচনা করবে, তাই বকেয়া মেটানোর জন্য হয়তো ধাপে ধাপে বা আংশিকভাবে টাকা দেওয়ার কোনো একটা রাস্তা। যেমন ওই 25% অন্তর্বর্তীকালীন আদেশের মতো। হ্যাঁ, ঠিক সেরকম কোনো ব্যবস্থা হয়তো করে দিতে পারে আদালত। তাহলে মোদ্দা কথা হলো, এই মামলাটা ভারতের সরকারি কর্মীদের বেতন কাঠামোর ক্ষেত্রে একটা বেশ গুরুত্বপূর্ণ মোড় আনতে চলেছে। ডিএ মৌলিক অধিকার না হলেও নিয়ম অনুযায়ী প্রাপ্য আইনি অধিকার হিসেবে স্বীকৃতি পেলে রাজ্য সরকারগুলোর ওপর এর একটা বড় প্রভাব পড়বে। একদম ঠিক। আর এখানেই ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন উঠে আসছে। কি সেটা? এই যে মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বেতন দেওয়ার একটা আইনি বাধ্যবাধকতা তৈরি হচ্ছে, সেটার সঙ্গে রাজ্যের আর্থিক সামর্থ্য আর অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য যে টাকার প্রয়োজন, এই দুটোর মধ্যে সরকারগুলো ভবিষ্যতে কিভাবে ভারসাম্য আনবে, এটা কিন্তু সত্যি একটা বড় চ্যালেঞ্জ আর ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে।